দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। এখন রসে বসে, আর এই বিশেষ অনুষ্ঠানে শীতের রংবাহারি রান্না নিয়ে হাজির সুতপা বসু। আর রঙিন বাহারি প্রজাপতি সম্পর্কে নানান অজানা কথা আমাদের শোনাবেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। প্রথমে চলে যায় সুতপা বসুর কাছে, যিনি শীতের রংবাহারি রান্না আপনাদের শোনাবেন। আমি আবার ফেরত এসেছি। এর আগে শীতের সবজি আর ফল নিয়ে অনেকগুলো রেসিপি আপনাদের উপহার দিয়েছি। শীতের সবজি দিয়ে মিষ্টি বা শীতের ফল দিয়ে মিষ্টি। এবার আমি শীতের কিছু সবজির রান্না আপনাদের উপহার দেব, দেখুন আপনাদের কেমন লাগে। তো প্রথমেই আছে আমার হচ্ছে পালক আন্ডা বা পালক ডিমের কারি। দেখুন আপনারা কিন্তু পালক চিকেন খেয়েছেন, পালক মাটন খেয়েছেন, কিন্তু কখনো কি পালক আন্ডা বা পালক এগ খেয়েছেন? একবার পালক আন্ডা বানিয়ে দেখুন। তাহলে এবার আমি আসি কি করে পালক আন্ডা বানাবো। পালং শাক লাগবে 500 গ্রাম, ডিম 5টা, আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন, হলুদ 1/2 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, টক দই 3 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা 2 পিস, ধনে পাতা 1 আঁটি, কাশ্মীরি লঙ্কা 1/2 চা চামচ, ঝাল লঙ্কা 1/2 চা চামচ, 2 টেবিল স্পুন সর্ষের তেল, নুন 1/2 চা চামচ, পেঁয়াজ 1 কাপ কুচনো, একটা টমেটো কুচনো। প্রথমে তো গরম জলে একটু নুন দিয়ে পালং শাকের পাতা সেদ্ধ করে নিতে হবে, শুধু পাতাগুলো, কিন্তু 2 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এবার পালং শাকটাকে গরম জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে পালং শাকে ঢেলে দিতে হবে, এবং এই ঠান্ডা জলের মধ্যে কিন্তু একটু বরফের কুচিও দিতে হবে। তাতে একটা লাভই হচ্ছে কি, যে পালং শাকটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং এই বরফ দেওয়ার জন্য পালং শাকের যে সবুজ রংটা ওটা কিন্তু থাকবে, নষ্ট হয়ে যাবে না। ঠান্ডা হলে মিক্সিতে ঢেলে দিতে হবে, এবং মিক্সির মধ্যে 2 কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে পেস্ট করে নিতে হবে। ধনে পাতার ডান্ডিগুলো কিন্তু দিয়ে দিতে হবে, কারণ তাহলে ওই যে ধনে পাতার যে স্টেমসগুলো আছে ওগুলো কিন্তু খুব ভালো ফ্লেভার হয়, গন্ধটা কিন্তু ভালো আসবে। এবার গ্যাসে প্যান বসাতে হবে, প্যানের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিতে হবে। তেল গরম হলে গোটা জিরে ফোড়ন দিতে হবে, তার সাথে দারুচিনি, 2 শুকনো লঙ্কা, এলাচ দিতে হবে। ভাজা ভাজা হলে 1 কাপ পেঁয়াজ কুচি দিতে হবে। এর মাঝখানে আমি কি করেছি, 3 টেবিল স্পুন টক দইয়ের সাথে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব দিয়ে একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেইটা প্যানে ঢেলে দিতে হবে। একটু কষে আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। ভাজা ভাজা হলে পালং শাকের পেস্টটা ঢেলে দিতে হবে, ভালো করে কষতে হবে। এরপর টমেটো কুচি দিয়ে দিতে হবে। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। রান্নায় তেল বেরিয়ে আসলে ডিমগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে ওপরে 1/2 চা চামচ গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আমার মনে হয় এটা একটা খুব ভালো ডিশ হতে পারে, একবার আপনারা বানিয়ে দেখুন। এবারে শীতের সবজি দিয়ে নতুনত্ব একটা রেসিপি বলবো। এটার নাম হচ্ছে চিকেন ব্রেড পকেট উইথ উইন্টার ভেজিটেবলস, মানে শীতের সবজি দিয়ে। এর জন্য লাগছে হচ্ছে 200 গ্রাম চিকেন কিমা, পেঁয়াজ কলি কুচি, টমেটো কুচি, ব্রোকলি কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, সাথে দিতে হবে 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা। এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে রেডি রাখতে হবে। এবার তেল গরম করতে হবে, তেলের মধ্যে রসুন ফোড়ন দিতে হবে। এরপরে কিমার সবজি সব ঢেলে দিতে হবে।
সাথে লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, নুন দিয়ে নাড়তে হবে। আচ্ছা, সবজিটা খুব ভাজা ভাজা হবে এবং দেখতে হবে যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। অন্যদিকে স্লাইস ব্রেড যেগুলো পাওয়া যায়, সেই স্লাইস ব্রেড নিতে হবে। দুটো ব্রেডকে একসঙ্গে নিয়ে মাঝখানে একটা স্টিলের গ্লাস বসিয়ে দিয়ে চেপে দিলে পরে একটা গোল করে কেটে বেরিয়ে আসবে। মনে হবে দুটো গোল রাউন্ড ব্রেড বেরিয়ে এসছে। ডিম দুটো ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওর মধ্যে নুন ও গোলমরিচ দিতে হবে। এবার ডিমের মিক্সচারের মধ্যে বা মিশ্রণের মধ্যে পাউরুটিগুলোকে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে ভাজতে হবে। খুব মুচমুচে হবে, মানে যাকে বলে খুব ক্রিস্পি আর কি। ঠান্ডা হলে পাউরুটিগুলোর ওপর দিকটা একটু গোল বা একটু মানে স্লান্টিং করে কেটে নিতে হবে। একটু খামের মতো ভাবে, যে খামগুলো থাকে এরকমভাবে কেটে নিতে হবে। কাটা হলে একটু আঙুল দিয়ে ব্রেডটাকে একটু ফাঁক করে নিতে হবে, যাতে ভিতরের মধ্যে আমি স্টাফ করতে হবে, ঢোকাতে পারি আর কি। এবার তার মধ্যে ওই যে কিমা সবজির যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি ঢুকিয়ে দেবো। তার সাথে কিছু ধনেপাতা কুচি দেবো। খুব চেপে চেপে ঢোকাতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে ব্রেড থেকে। খেতে দারুণ টেস্টি, চা বা কফির সাথে ভীষণ জমে যাবে। এবার আমি একটু চাইনিজের দিকে যাচ্ছি। আমরা তো সাধারণত চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছি। আজকে আমি শেখাবো হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান, মানে ফুলকপির মাঞ্চুরিয়ান। এটা বানাতে কি কি লাগছে? একটা মাঝারি সাইজের ফুলকপি, কপির মধ্যে 1 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন সল্ট, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ময়দা। এইসব মাখিয়ে ফুলকপিকে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটু জলও ছিটিয়ে দিতে হবে, কেননা জল ছেটালে কি হবে, ওই ফুলকপির গায়ে না ময়দা বা কর্নফ্লাওয়ারটা ভালো করে লাগবে। আর এটা আমি মিনিমাম 10 মিনিট রাখবো। এবার প্যানে তেল দেব। তেলটা যেই গরম হবে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। এবার প্যানে 2 টেবিল স্পুন সাদা তেল দিতে হবে। তেল গরম হলে 1 টেবিল স্পুন রসুন কুচি দিতে হবে। রসুন ভাজা হলে কাঁচা লঙ্কা কুচি, আন্দাজ মতো একটা পেঁয়াজ, এটাকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। একটা ক্যাপসিকাম আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। আর আদা কুচি দিতে হবে। আচ্ছা, এগুলো সব ভাজা ভাজা হলে 1 টেবিল স্পুন হচ্ছে সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টিস্পুন চিলি সস, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সল্ট 1 টিস্পুন দিয়ে কষতে হবে। 1 কাপ জল দিতে হবে। এরপর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলে গুলে মিশিয়ে ঢেলে দিতে হবে। ঘন হয়ে এলে ওপরে স্প্রিং অনিয়ন কুচিয়ে ছড়িয়ে দিতে হবে। খেতে খুব সুস্বাদু হবে। টেস্টে মাছ মাংসকে হার বানাবে। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। এইভাবে যে বাচ্চাদের কাছে মনে হবে সবজিটা খুব নতুনত্ব, এবং এইভাবে কিন্তু ওদের সবজি খাওয়ানো যেতে পারে। রসে বসে অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সুতপা বসুর কাছ থেকে শীতের রং বাহারি রান্না সম্পর্কে। তারই মাঝে রঙিন বাহারি প্রজাপতি সম্পর্কে নানান অজানা কথা শুনে নিই পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসুর কাছ থেকে। শীতকাল শুধু যে আমাদের মনে রং ধরায় তাই নয়, আমাদের প্রকৃতির মধ্যেও কিন্তু একটা রং ধরানোর প্রতিযোগিতা শুরু করে। আমরা যেরকম রামধনু দেখতে পাই একটা সময়, শীতের মধ্যে কিন্তু আমরা প্রকৃতিক রামধনু দেখতে পাচ্ছি। শাক সবজি ফুল ফল সমস্ত কিছুর মধ্যে কত কিছু পাওয়া যায় বলুন তো। বাজারে এই সময়টায় গেলে যে সারা বছর বাজার করতে চায় না, সেও কিন্তু শীতকালে একটু বাজার করতে যেতে চায় তার এই নয়নভিরাম দৃশ্যটা দেখার জন্য। কিন্তু এই বাজারের রঙের সাথেও প্রকৃতি কিন্তু আরও অনেককে বিভিন্ন রঙে রাঙিয়ে তুলেছে এই শীতকালের সময়, এবং তাদের মধ্যে একদল হলো আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো প্রজাপতিরা। একটু লক্ষ্য করে দেখবেন, এই সময় বিভিন্ন মরশুমি ফুল তো ফোটে, আপনার আশেপাশে নানান রঙিন প্রজাপতির দল কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অনেকেই আমরা তাদের নামগুলো জানি না, কিন্তু আশেপাশে তাদের এই বর্ণের ছটা, কোথাও সাদা, কোথাও বাদামি, কোথাও সাদা বা কালোর উপরে ছিটে, বা কোথাও মেটালিক শিন কালার, যেগুলোকে আমরা বলি মানে একেবারে মেটালিক ব্লু, মেটালিক গ্রিন, এই রে রঙগুলোকে দেখতে পাই। এবং কিছু ক্ষেত্রে তাদের সাইজ ভীষণ বড় এবং উড়ে বেড়াচ্ছে এক ফুল থেকে আরেক ফুল। মৌমাছির মতোই তারাও পরাগ সংযোজনের কাজ করেন, এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন
প্রাকৃতিক প্রতিবেশী। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ অপামর জনতা আমরা কিন্তু প্রজাপতিদের ভালোবাসি। আর আজকাল তো সারা ভারতবর্ষ জুড়েই আমাদের বাটারফ্লাই গার্ডেন বা প্রজাপতি বাগিচা তৈরির একটা প্রচলন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই প্রজাপতি বাগিচাগুলোতে আমি গাছ পাই, ফুল পাই, মানুষ পাই, কিন্তু প্রজাপতি খুব একটা দেখতে পাওয়া যায় না। তার কারণ আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা যে এই সময় কিন্তু প্রকৃতির পরিবেশের মধ্যে আমরা রঙিন প্রজাপতিদের দেখতে পাই। এই কিছুদিন আগে আপনারা দেখছিলেন না, আমার মনে হয় প্রত্যেকে লক্ষ্য করেছেন যে বিকেলবেলায় যখন আপনারা জানলা দরজা বন্ধ করতে চলেছেন, বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন, এক রকমের যাকে বলে ব্রাউন কালারের, বাদামি কালারের প্রজাপতি আপনাদের ঘরে ঢুকে পড়ছে। অসংখ্য সংখ্যায় তারা বারান্দায় চলে আসছে, বা রাত্রিও হয়ে গেছে, দেখবেন আলোর পাশে, যেখানে আপনাদের বাড়ির আলোকস্তম্ভটি রয়েছে তার পাশে তারা জড়ো হচ্ছে। কেন না, এইগুলো তাদের আবার প্রজননের সময়। যেরকম দিনে প্রজাপতি বেরোয়, আবার কিছু প্রজাপতি আছে যারা রাত্রিরে বেরোতে প্রেফার করে। তাদের মধ্যেও তারা দিন রাতের মধ্যে ভাগ করে নিয়েছে তাদের বিচরণের ক্ষেত্র। আমাদের ঘরের মধ্যে তারা ঘুরে আসছে। অনেক সময় দেখেছেন যে দেয়ালে যে টিকটিকিগুলোকে দেখতে পাই, এই বাদামি প্রজাপতিগুলোকে কিন্তু ভীষণভাবে ধরে এবং খায়। এবং কখনো কখনো দেখবেন যে বাগানে বসে আছেন, প্রজাপতিটা উড়ে যেতে দেখছেন, দেখবেন ডানাটা কাটা বা খাবলানো। এরকম অদ্ভুত হলো এই কারণে যে প্রজাপতি, পাখি, টিকটিকি এদের প্রত্যেকের একটা প্রিয় খাদ্যবস্তু, কিন্তু শীতকালীন ভীষণ প্রিয় খাদ্য। তার কারণ এরা প্রোটিন সমৃদ্ধ। পাখি যখন ডিম পাড়ে, দেখবেন চড়াই পাখি সারা বছর তারা কিন্তু নানান রকমের গাছের বীজ, দানা ইত্যাদি খায়, কিন্তু ডিম যখন পাড়ে, বাচ্চা যখন বড় হচ্ছে, সেই চড়াই পাখিকেই দেখবেন ছোট ছোট পোকার লার্ভা এনে তাদের বাচ্চাদের মুখে গুঁজে দিচ্ছে, বা তারা নিজেরাও খাচ্ছে। কেন না, তারা চায় যে এই প্রোটিন ফিড দিয়ে, প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে তাদের বাচ্চারা যত তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তত তাড়াতাড়ি তারা দায়িত্বমুক্ত, এবং এই নতুন জেনারেশনের চড়াই পাখি হোক বা অন্য পাখি হোক, তারা আবার প্রকৃতির মধ্যে মিশে গেলে আবার তারা বড় হবে, তারা আবার প্রজনন করবে। প্রজাপতির ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। পাখিরা বা গিরগিটিরা, টিকটিকিরা তাদেরকে খাদ্যবস্তু হিসেবে দেখে, এবং অনেক সময় প্রজাপতিকে স্লথ গতিতে ওড়ে বলে তারা ওত পেতে থাকে এবং ঝপ করে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ঠোক্কর মেরে কামড়ে ছিঁড়তে চায়। কিন্তু প্রজাপতিরাও কিন্তু কম বুদ্ধিমান নয়, এবং তারা অত্যন্ত ক্ষিপ্রগতি, তারা পালিয়ে যায়। এই পালিয়ে যেতে গিয়ে তাদের ডানার একটা অংশ হয়তো তাদের মুখের মধ্যে আটকে রয়েছে। তাই আমরা দেখতে পাই যে প্রজাপতির ডানার কিছুটা অংশ ভাঙা বা কিছুটা অংশ নেই, তাতে তারা সঙ্গে সঙ্গে মারা যায় না। তবে খুব বেশি অংশ যদি ভেঙে যায়, তাহলে নিশ্চয়ই তাদের ওড়ার গতির ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। আমরা অনেকেই প্রজাপতিকে ধরি, বাড়িতে রাখতে ভালোবাসি। যে সমস্ত প্রজাপতি একেবারে বিপন্ন প্রজাতির নয়, সেগুলোকে ধরলে বা রাখলে বা মৃত প্রজাপতি পেলে আমরা সংরক্ষিত করলাম, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার মনে হয় যে আমাদের ছোটবেলা থেকে শিশুদের শিক্ষা দেওয়া উচিত, যেই সুন্দর রঙের প্রজাপতি তুমি ছবি তোলো, ছবি আঁকো, কিন্তু ধরে তাদের কষ্ট দিও না। অনেকেই দেখেছি প্লাস্টিকের কন্টেনার বা প্লাস্টিকের প্যাকেটে বাচ্চারা ধরেন, বড়রাও তাদের ধরে দেখাতে ভালোবাসেন এই রঙের সংমিশ্রণ দেখার জন্য। কিন্তু সেটা রঙটাকে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিয়ে দেখুন না, ছবি তুলে দেখুন না, ছবি এঁকে দেখুন না। ধরে তাকে কষ্ট দিয়ে কেন করব? তাই বলে কি তাকে পাখি খাচ্ছে না? তাই বলে কি তাকে টিকটিকিরা খাচ্ছে না বা অন্য প্রজাতির জীবজন্তুরা খাচ্ছে না? সেটা কিন্তু খাদকের সম্পর্ক। মানুষ হিসেবে যখন আমরা জন্মেছি, তখন আমাদের সংরক্ষণ করার প্রতি একটা কিন্তু সংবেদনশীলতা হওয়া উচিত। সুতরাং মৌমাছির মতো আমাদের প্রজাপতিদের সংখ্যাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে আসছে। এমন অনেক বিপন্ন প্রজাপতি হিমালয় অঞ্চলগুলোতে রয়েছে, আমাদের দেশে রয়েছে, যাদের সংখ্যা আগের থেকে ভীষণ কমে গেছে। আরেকটা কথা সকলে আলোচনা করেন বা বলেন যে ভীষণ সুন্দর বাগান করেছি, এত রঙের ফুল, এত রঙের জবা, এত রঙের গোলাপ, কোথায় তেমন করে কোনো মৌমাছি বা সেরকম কোনোভাবে প্রজাপতিদের তো আসতে দেখি না। এর একটা কারণ আছে। প্রজাপতি, মৌমাছি যদি ভালো দেখতে চান, বিপুল পরিমাণে দেখতে চান, তার একটা সহজ জায়গা হচ্ছে কোথায়, যদিও সেখানে যাওয়া উচিত নয়, এই যে আপনারা যাতায়াতের পথে ট্রেনগুলো সিগন্যালে দাঁড়িয়ে যায় না, রেলওয়ে ইয়ার্ডের পাশে যে সমস্ত জংলা গাছগুলোকে রয়েছে, কখনো যদি আপনাদের সেই জংলা গাছগুলোর মধ্যে দিয়ে হাঁটার সুযোগ হয়, তাহলে আপনি দেখবেন যে প্রজাপতির বন্যা বয়ে যাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের প্রজাপতিরা যেন সেইখানে এসে নেমেছে। আপনারা যদি আবার উত্তরবঙ্গে যান, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সেই সমস্ত জায়গায় যেখানে মানুষ খুব কম যায়, আপনি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটুন, গাছে গাছে আপনি দেখবেন ঝাঁকে ঝাঁকে প্রজাপতি, এবং কখনো আপনার হাতে এসেও বসবে। এর কারণটা হচ্ছে যে আমরা যে সমস্ত গাছগুলিকে সুন্দর দেখতে বলে হর্টিকালচার বা আমাদের কৃষিকার্যের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি করেছি, তাদের কিন্তু এই পোলেন গ্রেইন বলুন,
বা পুষ্পরস বলুন, দেওয়ার মতো আর ক্ষমতা নেই। আমরা কাটিংগুলো লাগাচ্ছি, গাছগুলো বড় হচ্ছে অযৌন জননের ফলে এবং তারা মারা যাচ্ছে সিজন শেষ হলে। এবং পেস্টিসাইড, ইনসেকটিসাইড এইসব যে ব্যবহার করি, সেই সমস্ত গাছগুলো তো হারিয়ে যাচ্ছে। তার ফলে আমাদের মৌমাছি, প্রজাপতিদের যে প্রেফার্ড গাছগুলি ছিল, যে ফুলগুলি ছিল, সেগুলোও কিন্তু প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে তারা জংলা গাছগুলোকে তাদের খাদ্যবস্তুর অংশীদার বলে মনে করে। আমরা যে ফুলগুলোকে সুন্দর করে সাজাই, যেরকম জবা থেকে শুরু করে অন্যান্য গোলাপ দিয়ে, সেইগুলো কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ সুন্দর, রঙের জন্য সুন্দর, গন্ধের জন্য সুন্দর। প্রকৃতির মধ্যে প্রজাপতি মৌমাছিদেরকে কিন্তু তারা আকর্ষিত করে না। তাহলে যাদেরকে আমরা আগাছা বলি, সেই গাছগুলোকেও বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে এবং কিছু কিছু বনাঞ্চল সৃষ্টি করার প্রয়োজন রয়েছে, যেখানে প্রজাপতিরা সুখে স্বচ্ছন্দে তাদের বংশবৃদ্ধি করতে পারে। আর মনে রাখতে হবে যে প্রজাপতি কিন্তু শুধুমাত্র ফুলের উপরে মৌমাছির মতো নির্ভরশীল নয়। তাদের কিন্তু ময়েশ্চার লাগে, তারা মলের উপরে গিয়ে বসে, বা দেখবেন কোনো জীবজন্তুর নাক থেকে যে মিউকাস বসছে তার উপরে গিয়ে বসে, এর থেকে তারা নিউট্রিয়েন্ট পায়। এই খনিজ পদার্থগুলি তারা না পেলে স্ত্রী প্রজাপতি কিন্তু ডিম পাড়তে পারবে না। তাদের সেই খনিজ এবং প্রোটিনের প্রয়োজন হয়, যেটা ছাড়া শুধুমাত্র গাছের থেকে পায় না। এই জন্যেই আমরা দেখতে পাবেন যে ফুলের বাগিচা করেছি, কিন্তু তাকে বাটারফ্লাই গার্ডেন নাম দিয়েছি, কিন্তু তাতে আমরা বাটারফ্লাই পাচ্ছি না। সেখানে কিন্তু পচা ফল, অন্যান্য জিনিস আমাদের রাখার দরকার, যেখানে প্রজাপতিরা এসে বসতে পারে এবং তাদের নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে। না হলে কিন্তু স্ত্রী প্রজাপতিরা ডিম পারবে না। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি আপনি হাঁটেন, কি সকালে কি বিকেল বেলায়, তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক প্রজাতির প্রজাপতিরা কিন্তু উড়ে বেড়াচ্ছে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল কৃতিত্ব। এই যে বিশাল মহিরুহ বহু দিনের পুরনো গাছগাছরা রয়েছে, এছাড়াও যাদবপুরের বিভিন্ন কোনায় যে সমস্ত বাগানগুলো রয়েছে বা জলজংলা গাছগুলো হয়ে রয়েছে, এরা কিন্তু সকলেই প্রজাপতি বন্ধু গাছ। অর্থাৎ সেই সমস্ত গাছগুলো লাগানো হয়েছে যে গাছগুলো কিন্তু প্রজাপতিদেরকে আকর্ষণ করে। তারা ডিম পাড়তে আসে বা তারা এখানে চরণ করতে আসে। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা জীববৈচিত্র্য সংরক্ষণের একটা বড় উদ্যোগ। তার থেকেও বড় যে আমাদের এই কলকাতা শহরের মধ্যে, একটা শহরাঞ্চলের মধ্যে প্রবল যেখানে জনসংখ্যা রয়েছে, তার মধ্যে এত সুন্দরভাবে অসংখ্য, যে ঠিক যেরকম আমাদের লেকে গেলে, রবীন্দ্র সরোবরে গেলে যেরকম আমরা অনেক প্রজাপতি দেখতে পাবেন, এখানেও কিন্তু সেই প্রজাপতির সংখ্যা দেখতে পাওয়া যায়। আমার মনে হয় যে আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা জীববৈচিত্র্য সমীক্ষা যদি করা হয়, তাহলে যে বিভিন্ন প্রজাতির পোকামাকড় ইত্যাদি, বিশেষ করে এইখানে যে সমস্ত প্রজাপতিগুলি পাওয়া যায়, সেগুলোকে কিন্তু চিহ্নিত করতে পারলে আমাদের সকলের খুব ভালো লাগবে এবং একটি নতুন উদ্যোগ এবং তথ্য সূচনা বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে থেকে যাবে। পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু এতক্ষণ বলছিলেন শীতের উষ্ণতায় রঙিন পাহাড়ি প্রজাপতি সম্পর্কে। আবারও আমরা ফিরে যাই রসে বসে অনুষ্ঠানের রান্নার পর্বে। আমাদের অতিথি সুতপা বসু শুনিয়েছেন শীতের রংবাহারি রান্না সম্পর্কে। আরও কিছু রেসিপি এবার তাঁর কাছ থেকে শুনে নিই। আবার আমি ফিরে এলাম রসবর্ষ অনুষ্ঠানে। আজকে আমি কিছু শীতের সবজি দিয়ে আকর্ষণীয় রান্না সম্পর্কে বলেছি। এবার আমি আরও কিছু রান্না আপনাদের উপহার দিতে চাই। এবারে আমি বলছি শীতের সবজি দিয়ে ডিমের ধোকা, বা এটা দিয়ে ডিমের বলও বানানো যেতে পারে। যাই হোক, এটার জন্য লাগবে হচ্ছে গ্রেট করা গাজর, 1 কাপ পেঁয়াজ কলি ছোট ছোট কুচি করে নিতে হবে, 5টা ডিম লাগবে, কাঁচা লঙ্কা কুচি 1/2 কাপ, পেঁয়াজ কলি 1/2 টিস্পুন, গোলমরিচ, আন্দাজ মতো নুন, 1.5 চামচ গরম মশলা, সব একসাথে ভালো করে মেশাতে হবে। এবার একটা পাত্রে অয়েল ব্রাশ করতে হবে, এটা একটা টিফিন বক্স হলেও হতে পারে। এবার ওইটার মধ্যে মিশ্রণটা ঢেলে দিতে হবে। গ্যাসে একটা কড়াই বসাতে হবে, তার মধ্যে জল দিতে হবে এবং তার মধ্যে একটা স্ট্যান্ড বসাতে হবে। ওই স্ট্যান্ডের ওপর ওই টিফিন বক্সটা, যার মধ্যে আমি ডিমের মিশ্রণটা ঢেলেছিলাম, সেইটা আমি ঢেলে দেবো। যদি কড়াইয়ে জল শুকিয়ে যায়, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে আবার একটু জল ঢেলে দিতে হবে। এটা জমতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। মিশ্রণটা জমে গেলে ঠান্ডা করে কিউব করে কেটে নিতে হবে।
এটা খেতে খুব সুস্বাদু। আর সব থেকে মজার কথা, এই কিউবগুলো দেখতে এত ভালো লাগে, কারণ এর মধ্যে গাজর দেখা যাচ্ছে, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, একটা না ভীষণ কালারফুল কিউব হয় আর কি, যাকে যেটা হচ্ছে কি মানে দেখতে খুব সুন্দর আর খেতে তো খুবই ভালো হয়। তারপর হচ্ছে বাচ্চারা যারা ডিম খেতে চায় না, তারা যদি এগুলো দেখে, এই কিউবগুলো দেখে, ওরা কিন্তু নিজেদেরকে আর রেজিস্ট করতে পারবে না, মনে হবে আমাকে দাও যাকে বলে আর কি। তো ইচ্ছা হলে এটা আমরা এরকম স্কোয়ার পিস হিসেবে কেটে নিতে পারি, অথবা যদি আমরা মনে করি এটাকে একটু বলের শেপ করে নেব, সেভাবেও করে নিতে পারি। আর যদি কেউ মনে করে যে না, আমি শুধু ধোকাটা খাবো না, এর একটা আমি গ্রেভি বানাবো, মানে ডালনা বানাবো, তাহলে ডিমের ডালনা যেভাবে হয় সেভাবে করে নিয়ে তার মধ্যে ডুবিয়ে দিলে এটার একটা ডালনা হয়ে যাবে, যেমনভাবে আমরা অন্যান্য ডালনা বানাই আর কি। এবং আমার মনে হয় সবাই খুব আনন্দ করে খাবে। আচ্ছা, আমরা শীতের সবজি দিয়ে তো অনেক কিছু বানাচ্ছি, আবার আমি একটি চাইনিজ রেসিপি বলছি, মানে যেটা আমাদের খুব ভালো লাগবে। শীতকালে তো খুব ভালো বাঁধাকপি পাওয়া যায়, সেই বাঁধাকপিটাকে যদি আমরা একঘেয়েভাবে রান্না না করে যদি আমরা বাঁধাকপির একটি মাঞ্চুরিয়ান বানাই, সেটা কিন্তু সবাই খুব আনন্দ করে খাবে। এটা যদিও বাঁধাকপির মাঞ্চুরিয়ান বলছি আমি, কিন্তু এটার স্বাদ বাড়ার জন্য এর মধ্যে আমি একটু গাজর দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি, কারণ এরা কিন্তু টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। সেই জন্য মেন হচ্ছে আমার বাঁধাকপি, কিন্তু তার সাথে এটা আমি একটু মিক্স করে দিয়েছি। এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে লাগবে 1 কাপ বাঁধাকপি কুচি, 1 কাপ গাজর কুচি, 1 কাপ গ্রেটেড ক্যাপসিকাম, 2 টেবিল স্পুন আদা রসুন কুচি, 1 টিস্পুন গোলমরিচ, 1/2 কাপ ধনেপাতা কুচি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন সয়া সস, আন্দাজ মতো নুন। সবগুলোকে মেখে বল বানিয়ে নিতে হবে। প্যানে সাদা তেল গরম করতে হবে, গরম করে বলগুলো তার মধ্যে ভেজে নিতে হবে। অন্যদিকে প্যানে তেল গরম করে আদা রসুন পেস্ট দিতে হবে, তারপর কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি ভেজে নিতে হবে। এরপর 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন গোলমরিচ, 2 টিস্পুন সয়া সস, সামান্য নুন আর চিনি দিতে হবে। নামানোর আগে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিতে হবে। ঘন হয়ে এলে ওপরে ধনেপাতা কুচি, স্যালারি পাতা কুচি, এবং তার মধ্যে একটু যদি মনে হয় আমরা যে সেলারির যে স্টেমগুলো পাওয়া যায়, সেটা যদি আমরা তেলের মধ্যে একটু ভেজে নিই, তাহলে কিন্তু পুরো চাইনিজের গন্ধটা বেরিয়ে যায়। সেলারি কুচিটাও দেওয়া যেতে পারে, আর বলগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে রান্নাটা পুরো তৈরি হয়ে যাবে। খেতে খুব সুন্দর হবে, এবং এটা রুটি, পরোটা বা চাইনিজ ফ্রাইড রাইস বা এমনি ফ্রাইড রাইস তার সাথেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমার মনে হয় যে এরকম বল দেখে বাচ্চারা খুব আকর্ষণীয় হবে, এবং ওরা ভীষণভাবেই বায়না করবে এটা খাওয়ার জন্য। সেটাতে আমাদের একটা সুবিধা কী হবে, যে শিশুদের আমরা ঠিক করে পুষ্টি দিতে পারবো। তো এই রান্নাটা একবার করে দেখুন, আমার মনে হয় আপনাদের খুব খুব ভালো লাগবে। এবারে আমি পালং শাকের একটা রেসিপি বলছি, সেটা হচ্ছে চিকেন কিমা পালক কোপ্তা কারি। এর জন্য লাগবে হচ্ছে 500 গ্রাম পালং শাক, কিমা 600 গ্রাম, হলুদ 1/2 চা চামচ, নুন 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা 1 টেবিল স্পুন, এমডি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, পেঁয়াজ একটা কুচি করা, বেসন 2 টেবিল স্পুন। বেসনটাকে কিন্তু আমাদের কি করতে হবে, একটু প্যানের মধ্যে নেড়ে নিতে হবে, কারণ কি বেসনের কাঁচা গন্ধটা তো চলে যাবে। এই বেসন হচ্ছে কোপ্তাগুলোকে বল করতে, ধরে রাখতে হেল্প করবে। তার সাথে লাগবে হচ্ছে 1 টেবিল স্পুন আদা রসুন কুচি করে কাটা, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা 2 টেবিল স্পুন কুচি করে কাটতে হবে, 1/2 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। এইসব কিছু দিয়ে কিমার সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হলে গোল গোল করে বলের আকারে গড়ে নিতে হবে। যদি বলটা গড়তে অসুবিধা হয়, তাহলে 2 হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু বলটা খুব মসৃণ গড়া হবে, গোল হবে। এবারে প্যানে তেল দিতে হবে। তেল গরম হলে এই বলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এবার এটাকে আমি ভেজে এক জায়গায় সরিয়ে রাখছি। এবারে পালং শাকের ব্যাপারে আমি আসছি। পালং শাককে প্রথমে ধুয়ে কুচি কুচি করে নিতে হবে, করে নুন জলে একটু সেদ্ধ করে নিতে হবে, মানে সেদ্ধ মানে জাস্ট 2 মিনিট
সেদ্ধ হয়ে গেলে জলটাকে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে পালং শাককে একটা ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিতে হবে এবং ওই জলের মধ্যে একটু বরফ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, পালং শাকটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর বরফ দেওয়ার জন্য কি হবে, ওই পালং শাকটা কিন্তু গ্রিন থাকবে, ওর রঙটা নষ্ট হবে না। এবারে মিক্সির মধ্যে ওই পালং শাকটা ঢেলে দিতে হবে, তার সাথে একটু ধনেপাতা দিলে ভালো হয়, আবার নাও দেওয়া যেতে পারে, বানিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। এবারে প্যানে 1/2 কাপ সর্ষের তেল দিতে হবে। তেল গরম হলে 1 টেবিল স্পুন রসুন কুচি দিতে হবে, এরপর 6টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1টা দারুচিনি, 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে। আদা কুচি 1 টেবিল স্পুন দিতে হবে, একটা পেঁয়াজকে কুচিয়ে নিতে হবে। আর সর্বপ্রথমে তেলের মধ্যে কিন্তু 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিতে হবে, 1 টিস্পুন নুন দিতে হবে, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিতে হবে এবং কষতে হবে। এবারে পালং শাকের পেস্টটা ঢেলে দিতে হবে। যতক্ষণ কষা হবে ততক্ষণ একটা পালং শাকের গন্ধ বেরোবে, এই গন্ধটা কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে যাবে, কারণ এটা শীতের পালং শাক। এবারে 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার দিয়ে কষতে হবে। এবার দেখা যাবে রান্না থেকে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসে, তখন ওখানে 1 কাপ জল ঢেলে দিতে হবে, দিয়ে ওটাকে একটু ঢেকে দিতে হবে। এরপর ঢাকা খুলে যখন দেখব যে তেলটা বেরিয়ে এসছে এবং জলটা কমে এসছে, তখন ওর মধ্যে কোপ্তাগুলোকে মিশিয়ে দিতে হবে। এবারে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো উপরে ছড়িয়ে দিতে হবে। নামানোর আগে 1 টেবিল স্পুন বাটার অ্যান্ড হাতে ঘষে নেওয়া কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। মাখনটা যখন গলে যাবে তখন ওটাকে প্যান থেকে নামিয়ে নিতে হবে, নামিয়ে সার্ভিং ডিশে বা পাত্রে পরিবেশন করতে হবে। এবং এটা গরম গরম পরোটা, রুটি অ্যান্ড পোলাওয়ের সাথে দারুণ লাগবে। খেতে গিয়ে মনে হবে কোনো পাঞ্জাবি ধাবাতে বোধহয় বসে আছি, কারণ এই টেস্টটা কিন্তু ধাবার মতোই টেস্টটা আসে। তাহলে একটা কথা বলুন, আমরা বাড়িতে বসে যদি পাঞ্জাবি ধাবার টেস্টটা পাই, মন্দ কি? একবার করেই দেখি না, আমার মনে হয় এরকমই অনুভূতি আপনাদের হবে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে আপনারা শুনলেন রসে বসে। শীতের রংবাহারি রান্নার নানান রেসিপি আপনাদের শোনালেন সুতপা বসু, এবং সেই সঙ্গে শীতের উষ্ণতায় রঙিন বাহারি প্রজাপতি সম্পর্কে শোনালেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। কেমন লাগলো এই অনুষ্ঠান আপনারা আমাদের জানাতে পারেন এই নম্বরে 0332457262 নম্বরে। মেলও করতে পারেন radiojeu.staff@jadavpuruniversity.in এ। এছাড়াও আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনারা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রেডিও জেইউতেও শুনতে পারেন। রসে বসে অনুষ্ঠান এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো চলার সুর, রেডিও রেডিও জাগো 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।